নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু ইংরেজ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মীর কাসিমের মধ্যে সম্পর্কের অবনতি এবং তার ফলে যে বক্সারের যুদ্ধ হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লাস 8 এর সেকেন্ড চ্যাপ্টারের টপিক ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিমের যে ফাইটিং সিচুয়েশন কেন তৈরি হয়েছিল এবং তার ফলে কেন ব্যাটেল অফ বক্সার হয়েছিল এই নিয়ে আজকে আমি ডিসকাস করব। তার আগে আমি বলি যে তোমাদের আমি আগের যে ভিডিওগুলোতে তোমাদের বলেছি বা আগের ক্লাসে তোমাদের আমি বলেছি যে যখন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলার পরবর্তীকালে মীর জাফরকে বাংলার নবাব হিসাবে মনোনীত করেছিলেন, মানে পরবর্তী নবাব তিনি হয়েছিলেন। তার বিনিময়ে মীর জাফরকে কিন্তু কোম্পানিকে খুশি করার জন্য অনেক কিছু টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দিতে হয়েছিল, মানে প্রায় 3 কোটি টাকার মতো টাকা কোম্পানি মীর জাফরের কাছ থেকে আত্মসাৎ করেছিল। এটা আমি কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি যে যখন ব্যাটেল অফ পলাশি হয়, তারপর সিরাজউদ্দৌলা যখন হেরে যায় কোম্পানির কাছে, তারপর পরবর্তী নবাব বা নেক্সট যে নবাব হয়েছিল সিলেক্ট করেছিল কোম্পানি মীর জাফরকে, এবং মীর জাফর মানে কোম্পানিকে প্লিস্ট করার জন্য অনেক অ্যাসেট এবং মানি দিয়েছিল। অ্যাপ্রক্স 3 করোড় রুপিসের অ্যাসেট কোম্পানিকে কিন্তু দিতে হয়েছিল মীর জাফরকে তাদের খুশি করার জন্য, যেটা তোমরা পলাশি প্লান্ডার বলে পড়েছো বা আমি ভিডিওতে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে সার্চ করো পেয়ে যাবে। তা এইভাবে মীর জাফর যখন কোম্পানিকে টাকা দিতে দিতে সে কিন্তু একটা সময় সে আর ক্লান্ত হয়ে পড়েছিল, মানে সে আর দিতে পারছিল না। কারণ একটা সময় তো সে তো মুর্শিদাবাদের কোষাগার থেকেই বা ট্রেজারি থেকেই তো টাকাটা দিত, কিন্তু যে কোনো কোষাগার তো এক সময় তো ফাঁকা হবে বা শূন্য হবে, কারণ সেখানে তো ভর্তি হচ্ছে না, শুধু বেরিয়ে যাচ্ছে, মানে টাকা পয়সা কোষাগারে ঢুকছে না কিন্তু বের হয়ে যাচ্ছে, কোম্পানি নিয়ে নিচ্ছে। তাহলে সেই কোষাগার তো আজ একটা সময় শূন্য হবে। তো সেই রকম মীর জাফরও টাকা দিতে দিতে একটা সময় কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, কোম্পানি এতটাই দাবি ছিল। এইরকম সময় 1760 বা 1760-তে রবার্ট ক্লাইভ তিনি ব্রিটেনে চলে যান, এবং তখন যে এই মীর জাফর এই রবার্ট ক্লাইভের মতো একজন পৃষ্ঠপোষক বা একজন অভিভাবককে কিন্তু হারিয়ে ফেলেন, মানে একজন প্যাট্রন এবং একজন গার্জিয়ান, এইটা ছিল রবার্ট ক্লাইভ মীর জাফরের কাছে, সেই রকম একজনকে হারিয়ে ফেলে। তখন সে নিজেকে ভীষণভাবে দুর্বল বা অসহায় মনে করে, ভীষণ নিজেকে উইক মনে করে। তখন সে ভাবে যে আমার যদি নবাবী পদ না থাকে, তার যদি নবাবী পোস্ট যদি না থাকে, সে কারণে সে একটা অস্তিত্ব সংকটে ভোগে, মানে তার এক্সিস্টেন্স যদি হারিয়ে যায় সেই জন্য সে ভয় পায়। তখন সে কি করে, সে তো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বা কনস্পিরেসি করেছিল, সেই জিনিসটাই আবার করে। কার সঙ্গে? ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কাদের সঙ্গে হাত মিলিয়েছিল? ওলন্দাজ বা ডাচ কোম্পানির সঙ্গে। আমি বলেছি যে ইউরোপিয়ান কোম্পানি যারা বাংলায় বাণিজ্য করতে এসেছিল তাদের মধ্যে কিন্তু ডাচ কোম্পানি বা ওলন্দাজ কোম্পানিও ছিল। তো সেই মীর জাফর কি করলো, এই ডাচ কোম্পানি বা ওলন্দাজদের সঙ্গে একটা ষড়যন্ত্র বা কনস্পিরেসি করলো। কার বিরুদ্ধে বা কার এগেনস্টে? কোম্পানির বিরুদ্ধে। তার ফলে কি হলো, মীর জাফরের আরো নিজের ক্ষতি করলো মীর জাফর। তার ফলে কোম্পানি তাকে যেটুকু বিশ্বাস এবং সমর্থন করত সেটাও কিন্তু মীর জাফর হারিয়ে ফেললো, মানে কোম্পানির আর মীর জাফরের ওপরে কোনো ট্রাস্ট এবং সাপোর্ট আর থাকলো না। এবং আরেকটা ব্যাপার কি হয়েছিল আমি আগেই আলোচনা করেছি যে এই কোম্পানির অর্থনৈতিক দাবি মেটাতে মীর জাফর শেষের দিকে আর পারলো না, সে কিন্তু অক্ষম হয়ে গেল বা ইনকেপেবল হয়ে গেল, কারণ তার কাছে আর সেভাবে টাকা পয়সা ছিল না। তো এইরকম সময় পরবর্তীকালে যে সমস্ত কোম্পানির অফিসারেরা বা কর্তা ব্যক্তিরা ছিল তারা কিন্তু আর মীর জাফরকে বাংলার নবাব হিসাবে পেতে চায়নি, তখন তারা চেয়েছিল অন্য কেউ বাংলার নবাব হোক। এবং তার পরিণতিতে 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে 1760 অক্টোবর মান্থে
কি হয়েছিল? মির্জাফরের এই জামাই বা সান ইন ল মীর কাসিমকে বাংলার নবাব হিসাবে নির্বাচিত করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মির্জাফরকে সরিয়ে দিয়ে মীর কাসিমকে বাংলার নবাব হিসাবে সিলেক্ট করেছিল কোম্পানি। কিন্তু একই রকম ভাবে কিন্তু মীর কাসিমকেও কিন্তু কোম্পানিকে অনেক কিছু তার পরিবর্তে দিতে হয়েছে। মীর কাসিমকে কি দিতে হয়েছে? মীর কাসিম ও কোম্পানিকে প্রায় 29 লক্ষ টাকার সম্পদ, অ্যাপ্রক্স 29 লাখ রুপিসের অ্যাসেট কিন্তু কোম্পানিকে দিতে হয়েছিল। আর কি দিয়েছিল? কোম্পানিকে বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের জমিদারির অধিকার দিতে বাধ্য হয়েছিল। মানে যেহেতু কোম্পানিকে খুশি করতে হবে, তাই চট্টগ্রাম, মিদনাপুর, বর্ধমান এই সমস্ত ডিস্ট্রিক্টের ল্যান্ডলর্ডশিপ যে তার অধিকার বা তার রাইটস, এটা কিন্তু কোম্পানিকে মীর কাসিমকে দিতে হয়েছিল। তাই এই কারণে কোম্পানি প্রথমের দিকে ভেবেছিল যে মীর কাসিম ও মির্জাফরের মতো তাদের কথা অনুযায়ী চলবে, মানে যা বলবে সেটাই মীর কাসিম করবে, মানে এটা কিন্তু কোম্পানি ভেবেছিল। কিন্তু পরবর্তীকালে তাদের ধারণা ভুল প্রমাণ হয়। তারা যে মীর কাসিমকে নিয়ে যেটা ভেবেছিল সেটা যে রং প্রুভ হলো। কেন? কারণ মীর কাসিম কিন্তু বাংলার নবাব হিসাবে স্বাধীনভাবে নবাবী পদটা পেতে চেয়েছিলেন। মীর কাসিম একজন স্বাধীন চেতা শাসক ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্টলি বেঙ্গলের নবাব হতে চেয়েছিলেন, ইন্ডিপেন্ডেন্টলি বেঙ্গলকে রুল করতে চেয়েছিলেন। তাই তিনি কিন্তু ইংরেজদের, ব্রিটিশদের কোম্পানির কথা অনুযায়ী চলবেন, এটা কিন্তু মীর কাসিম ছিলেন না মির্জাফরের মতো। এই ধারণাটা কিন্তু কোম্পানি ধীরে ধীরে ভুল প্রমাণ হয়। এবং মীর কাসিম চেয়েছিলেন যে ইংরেজদের যে আশ্রয়ের অবস্থান থেকে সরে এসে নবাবী শাসন ক্ষমতাকে পুনঃ প্রতিষ্ঠা করতে। অর্থাৎ ব্রিটিশ কোম্পানি যেভাবে তার যে কন্ট্রোলে যে বাংলার নবাবী পোস্টটা ছিল, বেঙ্গলে যে নবাবী পোস্টটা ছিল, সেখান থেকে সরে এসে নবাবের যে পাওয়ার সেটাকে পুনরায় এস্টাবলিশ করতে মীর কাসিম চেয়েছিলেন। এবং তার জন্য তিনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন বা স্টেপ অ্যাপ্লাই করেছিলেন বা স্টেপ নিয়েছিলেন। তিনি প্রথম পদক্ষেপ কি নিয়েছিলেন? তিনি প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যে তিনি বাংলার রাজধানী আগে কি ছিল? মির্জাফরের আমলেও ছিল মুর্শিদাবাদ, যেটা আমি আগে আলোচনা করেছি। তিনি সেই মুর্শিদাবাদ থেকে বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করে দেন। তিনি বেঙ্গলের ক্যাপিটাল মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে ট্রান্সফার করে দেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে মুর্শিদাবাদ যদি বেঙ্গলের বা বাংলার রাজধানী থাকে তাহলে কিন্তু সেটা কোম্পানির কন্ট্রোলে বা কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে। তাই তিনি তার রাজধানীকে সরিয়ে নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে আমি যদি এখান থেকে না রাজধানী সরাই তাহলে আমি স্বাধীনভাবে আমি কিন্তু শাসন করতে পারবো না, কোম্পানি আমাকে সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করবে বা ইন্টারফেয়ার করবে। এটা মীর কাসিমের কিন্তু চিন্তা ছিল। তাই জন্য তিনি প্রথম পদক্ষেপ হিসাবে রাজধানীকে স্থানান্তর করলেন বা ক্যাপিটালকে ট্রান্সফার করলেন। এবার দ্বিতীয় পদক্ষেপ কি ছিল? দ্বিতীয় পদক্ষেপ বা সেকেন্ড স্টেপ কি নিয়েছিলেন? তিনি দ্বিতীয় পদক্ষেপ হিসাবে তিনি তার সৈন্যবাহিনীকে আধুনিক করেছিলেন। মানে মির্জাফরের আমলে যে পুরনো সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যবাহিনীকে আধুনিকভাবে সাজিয়ে তোলা বা আধুনিকভাবে গঠন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। অর্থাৎ তার সেকেন্ড স্টেপ ছিল তিনি তার নবাবের যে মিলিটারি সিস্টেম, সেই মিলিটারি সিস্টেমকে মডিফাই করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছিলেন। কারণ তিনি জানতেন যে কোনো জায়গারই সৈন্যবাহিনী কিন্তু তার শক্তি বা তার পাওয়ার, তাই সৈন্যবাহিনীকে কিন্তু ভালোভাবে শক্তিশালী করতে হবে। তাই তাকে মিলিটারি সিস্টেমকে মডিফাই করতে চেয়েছিলেন বা সৈন্যবাহিনীকে আধুনিকভাবে গড়ে তুলতে তিনি চেয়েছিলেন। এটা তার কিন্তু দ্বিতীয় পদক্ষেপ বা সেকেন্ড স্টেপ ছিল। তারপরে কি স্টেপ নিয়েছিলেন তিনি বা তার তৃতীয় পদক্ষেপ কি ছিল? তিনি ক্ষমতাবান জগৎ শেঠদের থেকে দূরে সরেছিলেন। এই ক্ষমতাবান জগৎ শেঠ, এই পাওয়ারফুল জগৎ শেঠ, এদের কথা কিন্তু আমি আগে আলোচনা করেছি। যারা তাদের একটা বাংলায় রাজনৈতিক এবং অর্থনৈতিক, ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি একটা পাওয়ার, তার একটা ইম্প্যাক্ট বা প্রভাব ছিল বাংলায়, এটা আমি আগে আলোচনা করেছি। এবং
মীর কাসিম কিন্তু বুঝতে পেরেছিলেন যে যদি এই সমস্ত পাওয়ারফুল জগৎ শেঠদের বা ক্ষমতাবান জগৎ শেঠদের সঙ্গে কাছাকাছি থাকেন তাহলে কিন্তু তিনি স্বাধীনভাবে তিনি কিন্তু শাসন করতে পারবেন না বা ইন্ডিপেন্ডেন্টলি রুল করতে পারবেন না। কারণ কি? কারণ জগৎ শেঠরা কিন্তু কোম্পানির সঙ্গে তাদের একটা কানেকশন ছিল বা ভালো মতো একটা যোগসাজশ ছিল, এটা কিন্তু মীর কাসিম বুঝতে পেরেছিলেন। তাই জগৎ শেঠদের থেকে কিন্তু তিনি দূরে সরে থেকেছিলেন। তার পদক্ষেপগুলো কিন্তু খুবই বুদ্ধিমানের একটা পরিচয় দেয়। তিনি কিন্তু সিরাজউদ্দৌলা থেকে কিন্তু মীর কাসিম অনেক বেশি বুদ্ধির পরিচয় দিয়েছিলেন এই পদক্ষেপগুলো নিয়ে, কিন্তু শেষ অবধি সেই পদক্ষেপগুলো নিয়েও কিন্তু তিনি শেষ অবধি সেটাকে ধরে রাখতে পারেননি। এই যে তার পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো প্রথমের দিকে কিন্তু কোম্পানিকে ভাবায়নি, মানে এই যে স্টেপগুলো নিয়েছিলেন মীর কাসিম, সেটা প্রথমের দিকে কোম্পানিকে কোনো কিছু চিন্তায় ফেলেনি, কোনোভাবে তার জন্য কোনো চিন্তা কিন্তু কোম্পানি করেছিল না। কিন্তু যখনই কোম্পানির ব্যক্তিগত ব্যাপারে তাদের স্বার্থসিদ্ধিতে আঘাত লাগে তখনই কিন্তু কোম্পানি মীর কাসিমের বিরুদ্ধে রেগে গেছিল। কিভাবে? আসলে কোম্পানি তো বাংলাতে বিনা শুল্কে বাণিজ্য করত, মানে দস্তকের অপব্যবহার করে ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ফাঁকি দিত মীর কাসিমের নবাবকে, সেটা মীর কাসিম বাধা দিয়েছিলেন। এই যে দস্তকের অপব্যবহার বা দস্তকের মিসইউজ করা, ট্যাক্স ফ্রি ভাবে যে ট্রেডিং করা, এটার ক্ষেত্রে তিনি অবস্ট্রাকশন ক্রিয়েট করেছিলেন মীর কাসিম, তিনি বাধা দিয়েছিলেন। এবং তিনি বাধা দিয়েছিলেন কেন? তার তো একটা কারণ আছে। কারণ এই যে কোম্পানি তার যে কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ফাঁকি দিত বা প্রাইভেট ট্রেডিং এর ক্ষেত্রে যে ট্যাক্সটাকে দিত না, তার ফলে কি হতো, নবাবের যে একটা প্রাপ্য রাজস্ব তার থেকে নবাবের কোষাগার বঞ্চিত হতো। মানে নবাবের যে ট্যাক্সটা ডিজার্ভ করতো, মানে বেঙ্গলের নবাব হিসাবে, সেই ট্যাক্সটা না দেওয়ার ফলে যে নবাবের যে ট্রেজারি বা বেঙ্গলের ট্রেজারি, সেটা কিন্তু তাতে ডেফিসিয়েন্সি দেখা দিত, তাতে অভাব দেখা দিত। এবং আরেকটা কি হয়েছিল, আরেকটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেই সময় বিভিন্ন দেশীয় বণিক মানে ইন্ডিয়ান যারা মার্চেন্ট ছিল, তাদেরকে তো বাণিজ্য করার ক্ষেত্রে শুল্ক দিতেই হতো, তাদেরকে তো ট্যাক্স দিতে হতো নবাবকে। তার ফলে তারা কিন্তু ভেবেছিল যে আমরা কেন একা ট্যাক্স দেবো বা আমরা কেন একা শুল্ক দেব, তাই তারা নবাবের কাছে গিয়ে অভিযোগ জানাতো বা কমপ্লেন করেছিল। অন্যদিকে আবার যে সমস্ত আরো ইউরোপিয়ান কোম্পানি বা ইউরোপিয়ান মার্চেন্টরা ছিল যারা বাংলায় বাণিজ্য করতো, যেমন ধরো ডাচ কোম্পানি আমি আগে বলেছি বা ফরাসি কোম্পানি, এরা ব্রিটিশ কোম্পানির এই যে সুবিধা পাওয়া, যে বাণিজ্য করার ক্ষেত্রে বা ট্রেডিং করার ক্ষেত্রে যে বেনিফিট পাচ্ছিল বা সুবিধা পাচ্ছিল, সেটা কিন্তু এই সমস্ত ইউরোপিয়ান কোম্পানিগুলোকেও কিন্তু অসন্তুষ্ট করে দিচ্ছিল। তারা কিন্তু এতে অফেন্ডেড হচ্ছিল এবং তারাও কিন্তু নবাবের কাছে মানে মীর কাসিমের কাছে এসে কিন্তু কমপ্লেন করছিল বা অভিযোগ জানাচ্ছিল। তার ফলে কি হচ্ছিল, একটা বাংলায় একটা অসম প্রতিযোগিতা, মানে মীর কাসিমকে একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছিল। মানে একটা খুবই আনইভেন কম্পিটিশন ফেস করতে হচ্ছিল কাকে? মীর কাসিমকে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে তখন মীর কাসিম কি করলো, বাধ্য হলো এই সমস্ত দেশীয় বণিক বা ইন্ডিয়ান মার্চেন্টদের শুল্কটাকে ছাড় দিতে বা ট্যাক্সটাকে ছেড়ে দিতে। এর ফলে হয়তো এই আনইভেন কম্পিটিশন বা অসম প্রতিযোগিতাটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু বাংলার অর্থনীতি সংকটের মুখে পড়েছিল। কারণ কেউ যদি ট্যাক্স না দেয় তাহলে কোষাগার কি করে ভর্তি হবে? মানে বেঙ্গলের ইকোনমিক সিস্টেম ক্রাইসিসে পড়েছিল, কারণ ট্রেজারিতে যদি কেউ ট্যাক্স না দেয় তাহলে ট্রেজারি কি করে ভর্তি হবে, ফুল কি করে হবে? এটা কিন্তু মীর কাসিমকে যথেষ্ট পরিমাণে ভাবিয়েছিল। এবং এই সমস্ত ঘটনার জন্য মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে কিন্তু দায়ী করছিল যে তারা যদি শুল্কটা দিত তাহলে সবাই শুল্ক দিত, মানে ট্যাক্সটা যদি কোম্পানি দিত তাহলে ম্যাক্সিমাম সবাই ট্যাক্স দিত, তাহলে বাংলার অর্থনীতি এভাবে সংকটের মুখে পড়তো না, মানে ইকোনমিক সিস্টেম এভাবে ক্রাইসিস ফেস করতো না। তাই মীর কাসিম এই কারণে কিন্তু কোম্পানির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে অসন্তুষ্ট হয়েছিল বা অফেন্ডেড হয়েছিল। মীর কাসিম এই যে কোম্পানির প্রতি যে অসন্তুষ্ট হয়েছিল বা এই যে রেগে গেছিল, তার পরিণতি হিসাবে 1763 খ্রিস্টাব্দে সরাসরি কোম্পানির বিরুদ্ধে সংঘাত বা যুদ্ধ ঘোষণা করে বা একটা ফাইটিং
মানে ডাইরেক্ট একটা ফাইটিং সিচুয়েশন তৈরি হয় কখন 1763-তে মীর কাসিম ঘোষণা করেন সংঘাতে কোম্পানির বিরুদ্ধে বা কোম্পানির এগেনস্টে। এবং যুদ্ধগুলো কোথায় কোথায় হয়? কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা, মুঙ্গের, এই সকল জায়গায় কিন্তু কোম্পানির সঙ্গে বা কোম্পানির বিরুদ্ধে কিন্তু মীর কাসিমের যুদ্ধ হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, এই এতগুলো যুদ্ধতেই কিন্তু মীর কাসিম হেরে গেছিলেন। কারণ মীর কাসিম তো একা ছিলেন, মীর কাসিমের সৈন্যবাহিনীও অতটা শক্তিশালী ছিল না। কোম্পানি সেখানে আস্তে আস্তে অনেক বেশি শক্তিশালী ছিলেন বা শক্তিশালী হয়ে গেছিল সে সময়। মানে এই যে যুদ্ধগুলো বা এই যে ফাইটিং হয়েছিল কি কি জায়গায়, কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা, মুঙ্গের, মানে তার রাজধানীতেও কিন্তু যুদ্ধ হয়েছিল কোম্পানির বিরুদ্ধে। এই সকল যুদ্ধে কিন্তু মীর কাসিম হেরে গেছিল। এবং যখন রাজধানী মানে মুঙ্গেরেও যখন তিনি হেরে যান, তখন তিনি পালিয়ে যেতে বাধ্য হন। কারণ না পালালে কিন্তু কোম্পানির এমপ্লয়িরা বা কোম্পানির কর্মচারীরা তাকে কিন্তু মেরে ফেলতো বা বন্দি করতো, যা হোক কিছু হতো। মীর কাসিম সেই ভয়ে কিন্তু পালিয়ে যান। কোথায় পালান? অযোধ্যায় চলে যান। তিনি অযোধ্যায় গিয়ে আশ্রয় নেন বা শেল্টার নেন। এবং তখন কোম্পানি কি করে, পুনরায় বাংলার নবাবী পদ তো ফাঁকা ছিল, তখন পুনরায় কিন্তু আবার মির্জাফরকে নবাব হিসাবে মনোনীত করে কোম্পানি। মানে পুনরায় কিন্তু নবাব পোস্টে মির্জাফরকে সিলেক্ট করে কোম্পানি। কারণ কোম্পানি রিয়ালাইজ করেছিল বা বুঝেছিল যে মির্জাফরে তাদের অনুগত হয়ে থাকবে বা তারা যেটা বলবে সেটা শুনে চলবে। সেই জন্য মির্জাফরকেই আবার বাংলার নবাব পদে বসিয়ে দিয়েছিল। কিন্তু মীর কাসিম এই যে পালিয়ে গেছিলেন, সেইখানে গিয়ে কিন্তু তিনি চুপচাপ বসেছিলেন না। তিনি কি করেছিলেন, তিনি অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা, অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট, তৎকালীন মুঘল সম্রাট মানে মুঘল এম্পায়ার যে ছিল দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার রুলার সুজাউদ্দৌলা, এদেরকে নিয়ে মীর কাসিম একটা যৌথ বাহিনী গঠন করেন, একটা কম্বাইন্ড ফোর্স তৈরি করেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আমি একা কোম্পানির বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো না, তাই আমার কিন্তু দলের প্রয়োজন। তাই তার সাপোর্টে তিনি সুজাউদ্দৌলা এবং তিনি নবাব সম্রাট, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকেও কিন্তু নিয়েছিলেন, দিয়ে একটা কম্বাইন্ড ফোর্স বা একটা যৌথ বাহিনী গঠন করেছিলেন। এবং সেই যৌথ বাহিনী নিয়ে তিনি 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে 1764 অক্টোবর মান্থে তাই এই কম্বাইন্ড ফোর্স নিয়ে কোম্পানির এগেনস্টে বা কোম্পানির বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেন বা তিনি ব্যাটেল অ্যানাউন্স করেন। এবং যেই যুদ্ধ বক্সারের যুদ্ধ নামে পরিচিত বা যেই ব্যাটেল অফ বক্সার হিসাবে আমাদের পরিচিত আমরা জানি। কিন্তু জানো তো এই যে দুঃখের বিষয় কি, মীর কাসিম এত চেষ্টা করেও এতজনকে 3 জনকে সঙ্গে নিয়েও কোম্পানির বিরুদ্ধে কিন্তু জিততে পারেনি। কোম্পানি এতটাই তখন শক্তিশালী হয়ে গেছিল, ব্রিটিশ কোম্পানি এতটাই পাওয়ারফুল বা স্ট্রং হয়ে গেছিল যে মীর কাসিম এরা 3 জনে মিলেও কিন্তু কোম্পানিকে হারাতে পারেনি। এবং পরিণতিতে কি হলো, তার ফলে এই সুজাউদ্দৌলা এবং মীর কাসিম তারা কিন্তু পুনরায় পালিয়ে যান, তারা আবার কিন্তু পালিয়ে যান। আর শাহ আলম, মুঘল সম্রাট শাহ আলম কি করেছিল, কোম্পানির সঙ্গে একটা আপোষ করেছিল বা একটা কম্প্রোমাইজ করেছিল। সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব যে কি কম্প্রোমাইজ করেছিল বা কি আপোষ করেছিল, সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। আর এই যে মীর কাসিম হেরে গেছিল, তার ফলে কি হয়েছিল, বাংলার একদম একটা নড়বড়ে অবস্থা হয়ে গেছিল। এবং অযোধ্যার নবাব যে অযোধ্যার যে শাসক তিনি যে সুজাউদ্দৌলা, তিনিও যে হেরে গেছিলেন। তার ফলে কি হয়েছিল, কোম্পানি পুরোপুরি উত্তর ভারতটা দখল করে নিয়েছিল, উত্তর ভারত নর্থ ইন্ডিয়া পুরোপুরি ক্যাপচার করে নিয়েছিল। আর মীর কাসিমের হেরে যাওয়ার ফলে কি হয়েছিল, যে পলাশীর যুদ্ধে পরাজয়ের পর যে বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তারের যে সূচনা করেছিল, বক্সারের যুদ্ধে জয়লাভের পর তা সফল হয়ে যায়। মানে কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলে ব্যাটেল অফ পলাশীতে জেতার পরে
তারা কি করেছিল, ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি যে একটা ইম্প্যাক্ট বা একটা পাওয়ার ক্রিয়েট করা বা এক্সপ্যান্ড করা স্টার্ট করেছিল, সেটা এই ব্যাটেল অফ বক্সারে জিতে তাদের আরো সাকসেস হয়েছিল। এই ছিল বক্সারের যুদ্ধের পরিণতি, যার ফলে কিন্তু আস্তে আস্তে বাংলা থেকে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে আধিপত্য বা সুপ্রিমেসি ক্রিয়েট করে বা আধিপত্য বিস্তার করতে থাকে, যার পরিণতিতে কিন্তু প্রায় 200 বছর ধরে কিন্তু আমাদের দেশ বা ভারতবর্ষকে কোম্পানি শাসন করে পেরেছিল। তার সূত্রপাত কিন্তু ওইখান থেকে হয়েছিল, স্টার্টিংটা কিন্তু ওইখান থেকে হয়েছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে মীর কাসিম কে ছিলেন বা মীর কাসিম কিভাবে কি পদক্ষেপ নিয়েছিল কোম্পানির সঙ্গে, কতটা প্রতিবাদ গড়ে তুলতে পেরেছিল। তবু আমি বলবো অনেকটা প্রতিবাদ গড়ে তুলতে পেরেছিল, চেষ্টা তো সে করেছিল। অ্যাটলিস্ট মির্জাপুরের মতো তো বিশ্বাসঘাতক ছিল না। মীর কাসিম চেষ্টা করেছিল যে স্বাধীনভাবে নবাবী পদটাকে ধরে রাখার জন্য। তার ওই চেষ্টাকে, তার এই পদক্ষেপকে তার জন্যই আমরা কিন্তু অনেকখানি ওনার কাছে কৃতজ্ঞ, মীর কাসিমের কাছে। কিন্তু ওই শেষ অবধি কিন্তু সে আর তার জায়গাটাকে ধরে রাখতে পারেনি, এটা দুঃখের বিষয়। যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে বক্সারের যুদ্ধ কি বা কাদের মধ্যে হয়েছিল এবং মীর কাসিম কিভাবে তার পদক্ষেপ নিয়েছিল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি এবং আলোচনার শেষে আমি বলছি যে যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। আমি কিন্তু অনেক এরকম বিভিন্ন বিষয়ের ওপরে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সাহায্য করার জন্য, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।